অনেকে হয়তো পালিয়ে যেতে পারতেন না। ফলে এই ৬ মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনারা তো শিরোনাম করেছেন যে হানিমুন শেষ, কাজ শুরু। আশ্চর্যবোধক চিহ্ন আছে। আশ্চর্য চিহ্ন আছে। আচ্ছা, হানিমুন যখন চলে তখন কি খাওয়া দাওয়া করে না কেউ? করে। খাওয়া দাওয়া তো করে, আরো বেশি করে। আরো বেশি করে। তো হানিমুনের তাহলে সমস্যাটা কি? হানিমুনের সঙ্গে অন্য সময় পার্থক্যটা কি? পার্থক্যটা হলো হানিমুন চলাকালীন সাধারণত ওই স্বামী স্ত্রী কেউ কারো দোষ ধরে না, অথবা পাড়া প্রতিবেশী তাদের দোষটা ধরে না, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু চলে। তো দোষ ধরবেন না আপনি, সমস্যা নাই। তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছিলেন, সেটা তো পারেন নাই। কাজেই আপনি কতদিন আর তাদের কী করবেন? আর ডেভিল হান্ট যেটা করতেছেন, আমি এগুলি একটু পয়েন্ট আস্তে আস্তে আসি আপনাকে। দেখেন, গত ৬ মাসের মূল সমস্যাটা কি? আপনি ডেভিল হান্ট তখন শুরু করলেন যখন ডেভিল হান্ট কেউ নাই। ডেভিলটা চলে যাওয়ার পরে এখন আপনি ডেভিল হান্ট করতেছেন। সবাই তো জানে কে কোথায় আছে এখন অলরেডি। ডেভিলদেরকে যারা যেতে দিল তাদেরকে হান্ট করা হবে? মানে বড় ডেভিলরা নাই, ছোট ডেভিলরা নিশ্চয়ই আছে। ছোট তো ডেভিলই মেরি না, আমি চুনোপুটি মেরে লাভ কি? এখন কি হবে জানেন? এখন এটা রাজনৈতিক হয়রানি হবে। একটা রাজনৈতিক হয়রানি কাকে বলে? বিএনপির নেতা একদম আশেপাশে জিজ্ঞাসা করে দেখেন 16 বছর তাদের প্রতি কী গেছে। তো এটা কোনো ভালো কথা না। আপনি একটা কথা মনে রাখেন, আমি একটা কথা বলি আপনাকে। মহাত্মা গান্ধী একটা দারুণ কথা বলছিলেন যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি, একসময় পৃথিবীটা অন্ধদের পৃথিবীতে পরিণত হবে। তো এখন যেটা হচ্ছে, আপনি ডেভিল হান্ট করবেন। আচ্ছা বলেন তো, ওবায়দুল কাদের 1 মাসেরও বেশি সময় সিলেট এলাকায় ছিলেন, এটা আমরা সবাই দেখতেছি, জানতেছি, বুঝতেছি, আকার ইঙ্গিত পাচ্ছি। সিলেটে কিংবা যশোরে, যশোর ক্যান্টনমেন্ট। যশোর, আমি প্রথম সিলেটে শুনছি আমরা ম্যাক্সিমাম সময়, ধরলাম যশোরে। তো এই যশোর অথবা সিলেট, যেটাই ধরি, দুই প্রান্তে যেটাই হোক, কোথায় ছিলেন খোঁজার চেষ্টা করা হয়েছে? চেষ্টা করা। 60 জন লোক নাকি ক্যান্টনমেন্টে ছিলেন। কারা ছিলেন? কেন থাকলেন না পরে? আর কোথায় গেলেন? কেউ খোঁজার চেষ্টা করছে? কেউ জানে কোন 60 জন লোক ছিল ওখানে? কেউ জিজ্ঞাসা করেছে কোন 60 জন লোক ছিল? আপনারা কেন তাদের তালিকা দিচ্ছেন না? কেউ জিজ্ঞাসা করেছে? কয়নি তো। সবাই নিরাপদে যার যার মতো জায়গার মতো চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আপনার নাটক করতে পারছেন আমি ডেভিল হান্ট করব। ওকে ফাইন, আমি খুব খুশি, আপনি ডেভিল হান্ট করেন। ডেভিল হান্টের ফল কী হবে? এখন আমরা কী কী সমাজে কী কী প্রবলেম দিচ্ছি আমরা দেখছি। বেপরোয়া চাঁদাবাজি দেখছি, কিন্তু কারণ বাজারে যান চাঁদা আছে, ঢাকার ফুটপাতে যান চাঁদাবাজি হচ্ছে। আমি দেখতে চাই যে ডেভিল হান্টের কারণে চাঁদাবাজি কমে কিনা। সেটার জন্য তো আপনাকে নিশ্চয়ই সময় দিতে হবে কামাল ভাই। হ্যাঁ, আবার আরেক হানিমুন বিয়ে কয়টা করাবেন ভাই? 2 দিন পর একটা হানিমুন নিয়ে আসবেন। 6 মাস তো হানিমুন গেল, আবার ডেভিল হান্টের হানিমুন হবে? সরকারের হানিমুন, ডেভিল হান্টের নতুন হানিমুন আরেকটা, আরও 6 মাস। ভাই এই সমস্ত নাটক, কি বলবো, নাটক কম করা উচিত। শোনেন, ওনাদের আমলে একবার হয়েছিল ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট 2004 হয়েছিল। তো উনি নিজেও বলবেন না এটা খুব ভালো ফল আসছিল। আমাদের হাসিনার আমলে দেখছি অনেকবার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সব জিরো, জিরোর উপরে উঠেই না। 1% না, জিরো টলারেন্স, সব জিরো হয়েছিল, কোনোটা হয় নাই। আবার আওয়ামী লীগের প্রথম আমলে শেখ মুজিব যখন ছিলেন জীবিত, তখন আমাদের জ্ঞান গর্মী কিছু আছে, প্লাবান ছিলাম, বাট বুঝি। বলা হয়েছিল লাল ঘোড়া দাবড়া বেড়ে গেছে সবার উপর দেশে। তো এই সমস্ত লাল ঘোড়ারই এগুলি বিভিন্ন রকম সংস্করণ, এবং এটা কোনোটারই ফল শুভ হয় না। আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, 6 মাসে আপনারা বলছিলেন যে এই সরকার আপনাদেরও সরকার, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও ফ্রন্ট লাইনে ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের অন্যান্য বিরোধী দলে থাকা বা সরকারের বাইরে থাকা সব রাজনৈতিক শক্তিগুলো ক্রিয়াশীল ছিল। 6 মাস পরে এসে আপনাদের মূল্যায়ন কি, কতখানি প্রত্যাশা পূরণ করতে পারলো প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার? ধন্যবাদ। আজকের তো যে বিষয়টি আপনি আলোচনা বিষয়বস্তু নির্ধারণ করেছেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে বিগত 15 বছর 16 বছর বাংলাদেশে যে একটা কর্তৃত্ববাদী, একটি ফ্যাসিবাদী, একটি ভয়ানক দুর্বৃত্তায়নের শাসন কায়েম হয়েছিল,
সেটার অবসান ঘটেছে গত জুলাই আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে, এবং এদেশের সামগ্রিকভাবে ছাত্র জনতা এটাতে অংশগ্রহণ করেছে। এবং এর মৌলিক আকাঙ্ক্ষাটা কী ছিল এটি আগে আপনাকে মূল্যায়ন করতে হবে, যে এখানে 15 বছর যাবৎ বাংলাদেশে আমাদের সাংবিধানিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে, আমাদের মানুষের যে ভোটের অধিকার ধ্বংস হয়েছে, সর্বক্ষেত্রেই বৈষম্য, চাকরি থেকে শুরু করে প্রমোশন, পজিশন, সর্বত্রই ব্যাপক বৈষম্যের শিকার হয়েছে। তো আজকে এই সরকার 6 মাসের মধ্যে দৃশ্যমান কিছু অগ্রগতি, কিছু বিষয় হয়তো আছে, কিন্তু মৌলিক যে বিষয়গুলোর ক্ষেত্রে আমি বলবো যে যদিও এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, কিন্তু আমরা হতাশ হচ্ছি মানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 15 বছর ধরেন যে বাংলাদেশে বিপুল পরিমাণ মানুষ গুমের শিকার হয়েছে, বিপুল পরিমাণ মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিপুল পরিমাণ এদেশের নাগরিক মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এই অপরাধের সাথে হাসিনা পালিয়ে গেছে বা হাসিনার সহযোগী কিছু পালিয়েছে, কিন্তু এই কাজগুলোর সাথে যারা এখনও বিদ্যমান, যারা তার সহযোগিতায় ছিল, পুলিশই বলেন, র্যাবই বলেন, ডিজিএফআইতেই বলেন, বা বিভিন্ন স্তরে যারা সহযোগিতায় ছিল, তাদের বিরুদ্ধে কি আমরা দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি? এটি কিন্তু মানুষের কাছে একটা বড় প্রশ্ন আছে। মানুষ অপেক্ষায় আছে, এটা সত্য, যে সামনে যত দ্রুত নির্বাচন হবে, নির্বাচিত সরকার এসে দেশকে ভালো করতে গেলে আপনি যদি এখন বলেন যে ওই সরকারের সময় আমরা হুকুম করেছি, আমরা পালন করেছি, এটা দিয়ে যদি আপনি সব কিছু মাফ করে দেন, তাহলে কিন্তু আপনি দেশকে জীবনও ভালো করতে পারবেন। কিন্তু হারুন ভাই, ধরেন এই যে এতগুলা কমিশন গঠন, 6টা কমিশন গঠন হলো, তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলো, অনেকে আটক হলো, এবং কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে আপনি ভালো জানেন। ফলে তখন অর্থনীতি, টাকা ছিল না, মানে সব ধরনের একটা ক্রাইসিস, তার সঙ্গে নানা ধরনের ষড়যন্ত্র যুক্ত হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, তারপরে যারা 16 বছর ক্ষমতায় ছিল তাদের টাকা, সেগুলো তো রয়েছে। ফলে সেগুলো সবকিছুকে আসলে 6 মাসে কোনো আপনাকে একটা জিনিস ভাবতে, এরপরে নিরস্ত্র জনগণ যে সরকারকে আমরা সমর্থন দিয়েছি, আমি যে কথাটা বলছি যে আপনার এই 6 মাসে আমার নির্বাচন, বাংলাদেশের কথা বাদিয়ে দিলাম, আমার নির্বাচনী এলাকায় এবং আমার জেলাতেই একাধিক ব্যক্তি গুমের শিকার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ একাধিক ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বহু আপনার মিথ্যা হয়রানিমূলক মামলার মানুষ হয়রানির শিকার হয়েছে। আমি মামলাগুলো বাদিয়ে দিলাম, অন্তত পক্ষে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, আপনি কমিশন করেছেন যেটা বললেন, তো কমিশনের কাজ তো কমিশন করছে, রিপোর্ট দিচ্ছে, তো কমিশনের প্রতি জনগণ কি এটা দিয়ে সন্তুষ্ট হবে? আমি আমার পরিবারের সদস্য গুমের শিকার হয়েছে, আমি বিচার চাই। আমার পরিবারের সদস্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিখেছে, আমি বিচার চাই। তো এই বিচার চাবো কার কাছে? সরকার বিচার করবে না? তো যে বিচার ব্যবস্থায় বিচারকরা শেখ হাসিনার সময়ে আপনার উচ্চ আদালতে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা এখনও বহালতবিতি আছে। যারা আমাদেরকে ওই পুলিশ মিথ্যা মামলা দিয়েছে, তারা আমাদের সাজা দিয়ে জেলখানায় পাঠিয়েছে, তাদেরকে আমি কি সংস্কার করতে পেরেছি? নিম্ন আদালতে বিচারকদের আমরা বদলি করেছি, শুধু এই জেলা থেকে আরেক জেলায় নিয়ে গেছি, কিন্তু যে সমস্ত বিচারকরা ওই সময় আপনার এই ধরনের অন্যায় কাজ করেছে, আমরা কি তাদেরকে সংস্কার করতে পেরেছি? পুলিশ প্রশাসনের সংস্কার কাজটা ছিল সবচেয়ে বেশি করা প্রয়োজন। পুলিশের একটা বিরাট অংশ পালিয়ে গেছে, কিন্তু পুলিশকে কি আমরা এখন সংস্কার করতে পেরেছি? পুলিশ কি এখন সত্যিকার অর্থেই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এইটা বড়, এই বিষয়গুলো বড় উদ্বেগের। আজকে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কেউ বলছেন যে সংস্কার কমিশন রিপোর্ট, সংস্কার কমিশন ধুয়ে কি আমি পানি খাবো? আমি কি দ্রব্যমূল্যকে আমি জনগণের কাঙ্ক্ষিত আপনার তাদের জায়গায় রাখতে পারছি? এই জায়গাগুলো তো আজকে প্রশ্ন। আমরা বারবার রাজনৈতিক দল বলছি যে বাংলাদেশের এই সংকটকে যদি আপনি নিয়ন্ত্রণ আনতে চান, আপনার নির্বাচনে একটা রোডম্যাপ দিতে হবে। আপনি স্পষ্ট রাখছেন যে আগামী বছর জুলাই বা আগামী বছর মধ্যবর্তী সময়, সেটা অনিশ্চিত। তো আপনি এই সময়টা কি করবেন? এখানে সংস্কারের ব্যাপারে আমি শেষ করছি। সংস্কারের ব্যাপারে আপনার ধরেন যে রাজনৈতিক দলগুলো, সরকার যে কমিশন গঠন করেছে, রাজনৈতিক দলগুলো একবারে সুস্পষ্ট লিখিত তাদের অভিমত দিয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে দিয়েছি, আপনার এদেশের নাগরিক সমাজও দিয়েছে। আপনি এইখানে এই সংস্কারগুলো করবে কারা? রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দলসমূহ যে সংস্কার প্রস্তাবগুলো সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে, সেই আলোকে আপনি যেগুলো কমন,
যারা আমাদের বিগত আন্দোলন সংগ্রামের আমরা ছিলাম, যেটুকু কমন পাচ্ছেন সেটুকুকে আপনি অ্যাকসেপ্ট করে কাজ শুরু করেন, বাকিগুলো আপনি আলোচনার টেবিলে রাখেন, বাকিগুলো আলোচনার টেবিলে রাখেন। আপনি যদি মনে করেন যে আমরা সংস্কার কমিশন যা তাদের বৈষম্যের বিরুদ্ধে, এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এগুলো কিছু কিছু সংস্কার করেছে, সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু এইটাকে কেন্দ্র করে আপনি একটা রাষ্ট্রের সমস্ত কিছুকে স্থবির রেখে দিয়ে আপনি একটা নির্বাচনের পথে যাত্রা করবেন না, এটা তো হয় না। জি কামাল ভাই, তার মানে হচ্ছে হারুন ভাইয়ের বক্তব্য যদি সত্যি হয় যে সব সমস্যার সমাধান শুধুমাত্র দিতে পারে নির্বাচন, তাহলে এই রাষ্ট্র সংস্কার, এই গণ অভ্যুত্থান, এগুলোর আসলে দরকার কে ছিল? এগুলোর পেছনেও তো মানুষের নিশ্চয়ই কিছু আকাঙ্ক্ষা ছিল, এবং আজকেও ওনার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বলছেন যে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই। তার মানে কি ছাত্র জনতা আবার নতুন করে শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছে, অথবা শেখ হাসিনা এখনো কি এত বড় শক্তিশালী যে তার ফাঁদেই সবাইকে পড়তে হচ্ছে? শুনেন, শেখ হাসিনা তো একটা ব্যক্তি মাত্র নয়, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। শেখ হাসিনা কি দেশের সবচেয়ে শক্তিশালী না আরই ছিলেন? তা তো ছিলেন না। উনি কিন্তু একদম ব্যক্তি না, উনি কিন্তু একটা টোটাল একটা সিস্টেমের নাম। ওনার মাধ্যমে যে একটা সিস্টেম এদেশে ক্রিয়েট হয়েছিল, সেটা আপনার কি প্রশাসনে, কি বিচার বিভাগে, কি আপনার আপনি কী বলে জনপ্রশাসন বলেন, কি পুলিশে, সমস্ত জায়গায় যে একটা সিস্টেম ক্রিয়েট হয়েছিল, এই সবটা মিলিয়েই কিন্তু শেখ হাসিনা, একজন ব্যক্তি না কিন্তু। সেখান থেকে আমি এটা তো শুরুর থেকেই আমি বলে আসছি, দেখেন শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে, কিন্তু শেখ হাসিনা কোথায় নাই? শেখ হাসিনা কি সচিবালয় ছিলেন না? ছিলেন তো। এখনও তো এই দিন শুনি এই একজন বাদ দিচ্ছে, সে একজন বাদ দিচ্ছে, মানেটা কি? মানে তার মধ্যে আবার শেখ হাসিনা জেগে উঠছে, তাকে সরাই দিচ্ছে, অথবা জেগে উঠলেও সে হয়তো লুকিয়ে আছে, সে থেকে যাচ্ছে, চলছে তো। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। আমি এদেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন যদি আমি বলি 2014, 18 এবং 24। আচ্ছা, এই নির্বাচনগুলো কে বাস্তবায়ন করেছে শেখ হাসিনার প্ল্যান অনুযায়ী? প্রত্যেকটা জেলার যে, আমি যদি ডিসিগুলিকে ধরি, 64 জেলার যারা ডিসি ছিল, তারাই তো মোটামুটি আপনার রিটার্নিং অফিসার থাকে। তো এই 14, 18 এবং 24 যারা ডিসি ছিলেন, এই প্রত্যেকটা এক একটা করে শেখ হাসিনা। তাদের মধ্যে কয়জনকে আপনি বাদ দিতে পারছেন? আপনি দেখেন যে খুঁজেন কয়জনকে বাদ দিতে পারছেন আপনি? সব তো রয়ে গেছে। এখন জিজ্ঞাসা করে দেখেন, এখন সবাই এক একটা করে ডক্টর ইউনূস হয়ে গেছে। আবার যখন বিএনপি ক্ষমতা আসবে, সবাই এক একটা করে তারেক রহমান হয়ে যাবে। তো এই যে গিরগিটিগুলো, যারা নাকি প্রয়োজনে মানে প্রয়োজনে এদের গায়ের রং বদলাচ্ছে, এরা তো বড় শেখ হাসিনা, ঠিক না? তো এদেরকে আপনি সরাতে পারছেন? তার মানে ওই পাতা ফাঁদেই রয়ে গেছে সবাই যার যেমন। যে সাধারণ মানুষের অবস্থা ভালো হতো না, তাহলে কিন্তু 6 মাস 1 বছর নিয়ে কেউ আলোচনা করতো না। একটা কথা মনে রাখেন, সাফল্যের কিন্তু কোনো ব্যাখ্যা লাগে না। ধরেন আপনি একটা ভাঙাচোরা দল নিয়ে ক্রিকেট খেলতে পাঠাইলেন, এই দলের প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আপনি আলোচনা করলেন, এইটা ভালো হয় না, উইকেট কীভাবে ভালো হয় নাই, এই ভালো ফিল্ডিং করতে পারে না, এ তো ভালো ব্যাট ধরতেই পারে না, অনেক কাহিনী বললেন। এই টিম যখন জিতে আসবে, তখন কিন্তু আর কোনো পোস্টমর্টম হবে না, ওইটাই সাফল্য, তখন সবাই থাকুক। কামাল ভাই, আপনাকে একটু থামায়, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফারুক ওয়াসিফ, পিআইবি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক। ফারুক ভাই, স্বাগত আপনাকে। আমরা সরকারের 6 মাস নিয়ে মূলত কথা বলছিলাম, আপনি শুনছিলেন নিশ্চয়ই। ওনাদের দুইজনের ব্যাখ্যা হচ্ছে 6 মাস আসলে জনগণের যে চাওয়া পাওয়া এবং যে আকাঙ্ক্ষা, তার কাছাকাছি এই সস করে যে আকাঙ্ক্ষাগুলো ছিল, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, এবং হারুন ভাই বলছিলেন মূল লক্ষ্য ছিল নির্বাচন। এই 3টা ক্ষেত্রকে যদি ধরেন, তার সঙ্গে জননিরাপত্তা এবং দ্রব্যমূল্যের মতো ইস্যুগুলো নিয়েও তারা কথা বলছিলেন। আমি আপনাদের অনুষ্ঠানের নাম দেখলাম যে হানিমুন পর্ব শেষ, এখন কাজ শুরু। এখন গত 6 মাসের দিকে জনগণ হিসেবে আমরা তাকিয়ে দেখি যে খুব অনেক কিছুই আমাদের মন মতো হয়নি, বা সাংবাদিক হিসেবেও তাই মনে হয়, দূর থেকেও অনেকের তাই মনে হবে। তাহলে তো হানিমুন পিরিয়ড মানুষের একটা নিস্তরঙ্গ শান্তি, কোনো বাধা নাই, অথবা দোষ না ধরা। হ্যাঁ, কেউ কারো না দোষ তো ধরবে, কিন্তু দোষ করা। গতকাল গাজীপুরে গুলিও করেছে তারা। এবং শেখ হাসিনা যে ভাষায় ভঙ্গিতে কথা বলেন, এটা পৃথিবীর ওই তোরাবরা পাহাড় থেকে যেভাবে আল কায়দার বিন লাদেন বলতেন, ওসামা বিন লাদেন বলতেন,
উনি ওইভাবেই বলছেন, জঙ্গি ভাষায় বলছেন, কালকেই উড়াই দিবেন, কালকেই শেষ করে দিবেন। তো টুইন টাওয়ার বিন লাদেনও ধ্বংস করেন নাই, এখন তো বোঝাই যাচ্ছে। আর তোরা বড়া পাহাড়ের হুমকিগুলো যে গায়েবী হুমকি ছিল, বাস্তব ছিল না। কিন্তু যে হুমকিটা রয়ে গেছে, তিনি যেটা মাসুদ কামাল ঠিকঠাকই বলেছেন, যে দেশের ভেতরে প্রশাসনে, রাজনীতিতে এবং ছাত্রলীগ, যাদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র এখনও রয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা তারা চ্যানেলাইজ করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, তাহলে এটাকে তো হানিমুন পিরিয়ড বলা চলে না। তার মানে আমরা জুলাই মাসটা আমাদের এখনও শেষ হয়নি, আমরা এখনও জুলাইয়ের যে সমস্যা, যে হত্যা, ঘাতক, দেশটাকে বিদেশিদের কাছে তুলে দেওয়া, এই যে লোকজন, আওয়ামী লীগের যে কার্যক্রম, 22টার বেশি আন্দোলন হয়েছে, এটা শেখ হাসিনার আমলেও হয় নাই। তো আন্দোলনের ফুয়েলগুলো কোথা থেকে আসছে? অনেকগুলো ঘটনা যেখানে ষড়যন্ত্রগুলো, আঁতাতগুলো লন্ডনে বসে, কলকাতায় বসে, বিভিন্ন জায়গায় বসে এগুলো হচ্ছে। তো এগুলো মোকাবেলা করবে না সরকার অন্য জায়গায়গুলো করবে? এখন আমি বলবো যে আমি জনগণ, আমি তো এগুলো মানব না, আপনি এত কিছু বুঝতে চাই না, আপনারা দায়িত্ব নিয়েছেন। তো সেই কথাটা জনগণ বলুক, আমরা এখানে বসে কথা না বলি। জনগণের মধ্যে জরিপ হোক, কাজ হোক, সেটা দেখা যাক। এই জনগণ ডাকাত পাহারা দিয়েছে, এই জনগণ হচ্ছে 5ই আগস্ট ঘটিয়েছে, এই জনগণ এখনও আবার মাথা যখন তুলছে, তখন বলা হচ্ছে না সরকার তো দেশ চালাতে পারে না। তার মানে আমরা কি ওই দেশ চাই যেখানে জনগণের কোনো অ্যাকশন নাই, জনগণ হচ্ছে নীরব, বোবা, মাটির পুতুল, শুধু বাহিনীগুলো এবং রাজনৈতিক নেতাগুলো এবং সরকারের পদাধিকারীরা তারা কথা বলবে, তারা অ্যাকশন করবে, আর কেউ কিছু করবে না? জনগণের তো আন্দোলন থাকবে। আন্দোলনের মধ্যে যখন জনগণ থাকে না, তখন আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদী শক্তিগুলো তারা আবার ওই কচুরিপানাকে সবসময় আপনার ধাক্কা, যেহেতু আমরা তুলে ফেলতে পারিনি, এটাই সরকারের প্রধান ব্যর্থতা। 5ই আগস্টের পরে এটা তুলে ফেলা যায়নি। এই অভ্যুত্থানটাকে আপনি চিন্তা করতে পারেন এরকম একটা উড়ন্ত ঘোড়া লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে শটটা, ছবিটা ফ্রিজ করে দেওয়া হলো। সিনেমায় দেখেন না, হঠাৎ করে আটকে গেল এবং সিনেমার ঘোড়াটা শূন্যে ঝুলে আসছে। আমরা শূন্যে ঝুলে আসি, কারণ গণঅভ্যুত্থানের যে স্বাভাবিক পরিণতি, তার আগে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে। ফলে গণশত্রুরা নিজেদের গোছাবার সুযোগ পেয়েছে, পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এবং তারা ষড়যন্ত্র করছে। এখন উল্টা দিকে যদি অজুহাত দিয়ে কাটানো যাবে না। আমি আমার ফেসবুকেও লিখেছি যে আমরা সরকারের যে দায়িত্ব তাকে ডিফেন্ড করব, সেখানে সর্বতভাবে সাহায্য করব। কিন্তু সরকার যেখানে দায়িত্বহীন হবে, সেটা তো আমরা সাংবাদিক বলি, মানুষ বা নাগরিক, দেশ তো আমাদের সবার। তো সেই দেশটা আমরা অর্জন করেছি রক্তের বিনিময়ে, আমাদের সন্তানেরা আমাদের মুক্তি দিয়েছে। আমরা ভেবেছি আমরা প্রাণ বাঁচাবো, আমরা সন্তানদেরকে কোলের মধ্যে আগলে রাখবো। সন্তানরা কোল থেকে বেরিয়ে গিয়ে জীবন দিয়ে আমাদের মুক্ত করেছে, কারণ আমরা পুরুষের কথা বলছি। আমরা তাহলে কি ভবিষ্যতে আমাদের সন্তানরা কি আমাদের কথা মতো চলবে, শুনবে, যদি আমরা এখন দায়িত্বটা পালন না করি? আমরা যদি তাহলে যে অসম্পূর্ণ কর্মসূচি আমরা বলেছি, 71-এর অসম্পূর্ণ 71, যে আমরাও রাষ্ট্র নির্মাণ করতে পারিনি, আমরা আগস্টের যে আকাঙ্ক্ষার যে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, সেটা নির্মাণ করার বাধাটা কোথায়? প্রধান বাধা তো এখানে যে সরকার যথেষ্ট নমনীয় ছিল, যেরকম প্রতিহিংসা, যেরকম বিচার, যেরকম ধরপাকড় হবার কথা ছিল, সেটা সরকার করেনি। তো এই না করার জন্য সরকার অনেকের ক্ষেত্রে ধন্যবাদ পেয়েছে যে না, সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। আবার যখন সরকার ধৈর্য ছেড়ে দিবে, তখন আবার আরেকটা সমালোচনা করবেন, তাহলে যাবোটা কোথায়? আর এই সরকারকে তো আমরা এটা বলতে পারি না যে 15 বছর জনগণ যেভাবে ছিল, তার তুলনায় যে আমরা অনেক ক্ষেত্রে অনেক স্বাধীন, অনেক বেশি কাজ করে যেতে পারছি। মানুষজন দ্রব্যমূল্যের যে অসুবিধার মধ্যে ছিল, সেটা থেকে বের হওয়া শুরু হয়েছে। জিনিসপত্র এখন আগের চেয়ে সহনশীল। প্রথম 2 মাস 3 মাসে যেটা ছিল, আবার খারাপ পরিস্থিতি হতে পারে, এটা যে হতে পারে না তা বলছি না, কারণ ষড়যন্ত্র ইজ দেয়ার। ফলে এখানে আরও বিজ্ঞ, বিচক্ষণ এবং কঠোর হওয়া উচিত সরকারের। জি, নিরাপত্তা বিভাগের সিনিয়র সেক্রেটারি তিনি বলেছেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেই সব দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না, তারা অমানবিক হতে পারে। ছাত্রলীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ। আমি সঙ্গে বলতে, আমি একটা কথা বারবার যেটা বলতে চাচ্ছি, সব সমস্যার কিন্তু সমাধান কিন্তু নির্বাচন না। এটা ভুল ব্যাখ্যা হচ্ছে যে আমার দিয়ে বলছেন। নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের তৃণমূল থেকে জাতীয় সংসদ পর্যন্ত জনগণের প্রতিনিধিরা দায়িত্বে আসবে। স্বাভাবিক কারণে এই জায়গাগুলোতে যে শূন্যতা বিরাজ করছে দীর্ঘদিন যাবত, এই জায়গাগুলোতে আপনার একটা দায়িত্বশীল ক্ষেত্র তৈরি হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের ভাই যেটা বলল, ফারুক ভাই, যে কিছু যে ক্ষেত্রে উন্নতি হয় সেটা না, যেমন মত প্রকাশের জায়গাগুলো এখন অনেক বেশি আপনার স্বাধীন বলবো,
যে আজকে আমরা যার মতো জায়গা থেকে কিন্তু মত প্রকাশে স্বাধীন করতে পারছি, সভা সমাবেশ করতে পারছি, যেটা কিন্তু 5ই আগস্টের আগে সম্ভব ছিল না। আজকে আমরা বর্তমান সরকারকে নিয়েও সমালোচনা করতে পারছি, যেটা ওই সময় কিন্তু সম্ভব ছিল না। তো এই জায়গাগুলো তো কিছু উন্নতি তো হয়েছি, এইটা অস্বীকার করার কোনো পথ নাই। আর নিষিদ্ধের যে ব্যাপারটা বললেন, নিষিদ্ধ করতে গেলে আপনাকে তো অলরেডি মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, গণহত্যার বিচার হচ্ছে, আপনি আইনের আশ্রয়ে চলে যান। আর একটা রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করার পর এটা দুই দিকই একটা দিক ভাবতে হবে, যে তাদের বিগত সময়ের কর্মকাণ্ড এবং এটা নির্বাচন একটা নিষিদ্ধ করতে গেলে ভবিষ্যতে এটার জন্য কী ধরনের রিয়াকশান হতে পারে। জামাত ইসলামের মতো রাজনৈতিক দল 71 সালে যে দীর্ঘ 9 মাস ব্যাপী এদেশে সরাসরি আপনার এদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, গণহত্যা চালিয়েছে, তাদেরকে নিয়ে এখন পর্যন্ত বিতর্ক আছে, তাদেরকেও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তখন জনগণের ক্ষোভ, আক্রোশটা কোন জায়গায় ছিল? সবচেয়ে বেশি আক্রোশ ছিল শেখ মুজিবের স্থাপনা, শেখ মুজিবের স্থপতি, আপনার ওই যে কী বলেন ভাস্কর্য, শেখ হাসিনার ভাস্কর্য, মানে তার পরিবারের নাম ফলক, এগুলোর প্রতি কিন্তু সবচাইতে জনগণের আক্রোশ বা ক্ষোভ বেশি ছিল। তো সেই সময় আপনার 1 দিন 2 দিনের মধ্যে কিন্তু ব্যাপক এই জায়গাগুলো ভাঙচুর হয়েছে। তা আজকে 6 মাস আমাদের ভাই বললো যে উন্নতি, এই এগুলো কেন করেনি? তাহলে আজকে সরকার এই সব ক্ষেত্রে ব্যর্থ। যে সরকার যদি এই জায়গাগুলোর ক্ষেত্রে পজিটিভ উদ্যোগ গ্রহণ করতো, তাহলে তো এই আপনার হাতে আইন তুলে নেওয়ার প্রশ্ন আসতো না। জি মাসুদ ভাই, তার মানে হচ্ছে হারুন ভাই যেটা বললেন যে যেহেতু আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, তার দলের প্রধান, তাদের নামে কিছু স্থাপনা রয়েছে, সেই কারণে এই মব বলি বা যে অস্থিরতা বলি সেগুলো, এবং সেই জন্য নতুন করে অভিযান করতে হচ্ছে অপারেশন ডেভিল হান্ট নামে। ফলে এটা তো সরকার সেটি না করার ব্যর্থতা। এর সঙ্গে ডেভিল হান্টের সম্পর্ক আমি বুঝতে পারছি না, এটা উনি বলেছেন বলে আমি শুনি নাই, আপনি বললেন কেন বুঝতে পারলাম না। কারণ বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠান যদি থাকে, যে এই ভাঙচুর থেকে গাজীপুরের ভাঙচুর, সেখান থেকে সমন্বয়কদের উপর হামলা, এবং তার এই জন্য দেশটা কি বলে না যে আইনের চোখ অন্ধ, আইনটা দেখবে না কাজটাকে আবার ভাতিজা করলো নাকি আমার শত্রুর ভাতিজা করলো, তা কিন্তু দেখবে না, আইন দেখবে কাজটা কি হলো। আমি আজীবনের পয়েন্টটা একটু উল্লেখ করি এখানে, এটা প্রাসঙ্গিক যে আর যেটা অতি সাম্প্রতিক, যেহেতু মোজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙা হচ্ছে জেনে ওনারা ব্যাটারি চালিত রিক্সা যোগে, 4টা রিক্সা যোগে 40-50 জন লোক সেখানে চলে গেছেন থামাতে। মোটামুটি এখান থেকে ভাড়া প্রায় 150-200 টাকা ভাড়া, মানে একদম কাছে না, কিন্তু দূরেই তারা চলে গেছেন। যে থামাতে যে পরে তারা বুঝতে পেরেছেন, এটা ওদের ভাষ্য, বুঝতে পেরেছেন এটা একটা ট্র্যাপ ছিল, এবং তারপরে তারা ভেতরে যখন ঢুকেছেন তখন মাইক যুগে তাদেরকে আক্রমণ করা হয়েছে, সবাইকে ডেকে এনে মারধর করা হয়েছে। তার মানে ওনাদের মধ্যে একটা চেতনা কাজ করে যে সেটা, মোজাম্মেল হক তো স্বৈরাচারের দোসর, কোনো সন্দেহ তো নাই। হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন উনি, হাসিনার পরেই তাকে বিবেচনা করা হতো সিনিয়রিটির দিক দিয়ে। তো উনি তো স্বৈরাচারের দোসর ছিলেন, তো দোসরের বাড়ি ভাঙছে, কিন্তু এরা মনে করছে এটা ভাঙা উচিত না, কারণ ভাঙলে সরকার ভাঙবে, মানুষ কেন আইন নিজের হাতে তুলে নেবে। এই তো জিনিসটা, মূল নীতিটা তো এইটাই। যদি এটাই হয় তাহলে যখন অন্যগুলি ভাঙলো, গত 3 দিন ধরে যে তাণ্ডব চললো, তখন ওনারা কোথাও থামালেন না কেন? কেন থামালেন না? ওটা তো ঘোষণা দিয়ে গেছে আজকে ভাঙা হবে, বুলডোজার মিছিল হবে। আচ্ছা ভাই, বুলডোজার জিনিসটা কি? আপনার বাসায় কি একটা বুলডোজার আছে নাকি? আপনার বাসায় আছে? আপনার বাসায় আছে? দায়িত্ব সিটি কর্পোরেশন দিল কোন আইনে? সিটি কর্পোরেশন তবে আমার আপনার ট্যাক্সে চলে। সিটি কর্পোরেশন বলুক তো একটা বুলডোজার সে কতগুলো স্টুডেন্টের হাতে কী করে দেয়? গভর্নমেন্টের কোনো অর্ডার আছে দেওয়ার? কী করে দিল? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন তাদের চেতনা জাগ্রত হয় নাই, তখন ফেরতে গেল না কেন? কেন গেল না বলেন, আমার বোঝান ভাই। একদিনের ব্যবধানে কিছু হতে পারে না। ইউনুস শব্দ বলছি এটা ঠিক না, উনি তো বিবৃতি দিয়েছেন, ওনার অফিস বিবৃতি দিয়েছে, উনিও বিবৃতি দিয়েছেন, এটা ঠিক না। যেটা ঠিক না সেটা কালকেও ঠিক না, সেটা আজকেও ঠিক না, ঠিক তো না? তো ওনারা থামালেন না কেন? তখন এরাই বা তখন কী করলো? এখন যে 3টা-4টাই নিয়ে আপনার টেম্পো নিয়ে চলে গেলো ওখানে, কেন ভাই? এগুলো অফিসারকে সাসপেন্ড করেন না কেন? ধানমন্ডি ওসিকে সাসপেন্ড কে কারণ করতেছেন না? তারাও তো দায়িত্ব ছিল ফেরানো, উনি চেষ্টা করছেন, আর্মি চেষ্টা করছে, আর্মি পারলো না কেন? পারলো না কেন বলেন?
তাহলে আর্মি এনে কম ছিল প্রয়োজনের তুলনায়, কম আসলো কেন? আর্মি বুঝলো না কেন? আর্মি অফিসার তো ডেভিল হ্যান্ড করেন। কে ডেভিল? ডেভিলটাকে, ডেভিল হলো সেই লোকটা যে একটা স্বাভাবিক যে মানুষের গতি প্রকৃতির স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ক্ষতিগ্রস্ত করে, সেটাকে বাধাগ্রস্ত করে নাই। ওই দিনের ঘটনা ওখান থেকে রাস্তাঘাট যারা যাতায়াত করেছে, যারা শেখ হাসিনাও চেয়ে না, শেখ মুজিবুর, কারোর সঙ্গে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা ভাই সারাদিন অফিস করে বাইরে যায় ভাত খায়। ওই লোকগুলো জন্য ঘন্টা ঘন্টা আটকে থাকলো, এর জন্য দায়ী কে? তো এগুলো যখন বলবেন, যখন সবগুলি বলবেন। জি জি ফারুক ভাই, আমি এই প্রশ্নটা আপনাকে একটু করি। তার মানে কি সরকারের কোথাও অগ্রাধিকার নির্মাণে বা অগ্রাধিকার সেট করার ক্ষেত্রে ভুল হচ্ছে? কোনটা আগে করবে, কোনটা পরে করবে? একদম একদম, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে সরকারের অগ্রাধিকার করা দরকার ছিল যারা বাংলাদেশের স্বাভাবিক জীবনে ডিসরাপশন করে, যারা সচিবালয় ঘেরাও করে, যারা অটোরিকশা মালিকের ছদ্মবেশে পুরো ঢাকা শহরে আগুন জ্বালে তসস করে। তখন মাসুদ কামাল ভাই কি বলেছিলেন আমি জানি না, কারণ আমি টেলিভিশন কম দেখি, টকশোতে ইদানিং আসি না। তো যদি সব ক্ষেত্রে একই হয়, উনি ঠিকই বলেছেন, তাহলে ধানমন্ডির ওসিকেও ইয়া করা দরকার, ওখানেও করা দরকার। কিন্তু দেখেন গাজীপুরে আরেকটা ঘটনা যেটার কথা উনি উল্লেখ করলেন না, যে সেখানে মোটরসাইকেলে করে এসে গুলি করা হয়েছে পরের দিন এরকম উত্তুঙ্গ পরিস্থিতিতে। ডেভিলকে ওটা বোঝা গেল। পটুয়াখালীতে একজন সমন্বয়ক ছাত্র অধিকার পরিষদের নেতাকে অপহরণ করে আরেক জায়গায় ফেলে দেওয়া হয়েছে। অনেক জায়গায় টুকরা মানে নানান রকম লাশ পাওয়া গেছে 2 মাস 1 মাস আগে পর্যন্ত। এবং আন্দোলনের নামে প্রতিদিন, আজকেও হয়েছে, সারা ঢাকা শহর যখন অচল করা হচ্ছে, তখন আপনি যখন আনসাররা পোশাক পরে সচিবালয় ঘেরাও করে, তখন ছাত্রদের ডেকে এনে আইনশৃঙ্খলা থামাতে হচ্ছে। যখন এরকম একটা পরিস্থিতি, আমরা একরকম জরুরি পরিস্থিতির মধ্যে আছি, তখন এতগুলো আন্দোলন রেল মেনে নিচ্ছি, কিন্তু আমাদের বাইরে থেকে যে শত্রু আমাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছে, বাংলাদেশকে, খোদ বাংলাদেশকে, সেই ব্যাপারে আমরা কথা বলতে ভয় পাই কেন? এখনো সমস্যাটা কোথায়? বিশৃঙ্খলার উৎপত্তিটা কোথায়? আমরা যদি একটা সিনেমার মাঝখানে একটা পর্ব দেখে বললেন যে এই পর্বে তো অভিলেন, এই পর্বে অবশ্যই অভিলেন হতে পারে, কিন্তু আপনার পুরো সিনেমাটা বলতে হবে, 15 বছরের গল্প আনতে হবে, এবং সেই সময়ে কার কি ভূমিকা সেটা আনতে হবে। আজকে এই কাজটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন